মার দে গ্লাস ফ্রান্সের এই হিমবাহ গত 2 শতাব্দীতে অসংখ্য শিল্পকর্মের জন্ম দিয়েছে, যার মধ্যে রয়েছে মেরি শেলির কালজয়ী বিখ্যাত উপন্যাস ফ্র্যাঙ্কেনস্টাইন। চিত্রকলা, আলোকচিত্র এবং আধুনিক স্যাটেলাইট প্রযুক্তি দেখাচ্ছে শেলি প্রথম যেদিন এই হিমবাহ দেখে বিমোহিত হয়েছিলেন তারপর থেকে স্থানটি কতটা নাটকীয়ভাবে বদলে গেছে। মার দে গ্লাস মূলত মো ব্লো পর্বত শ্রেণী থেকে নেমে আসা ঘন বরফের স্তূপ। এটি শতাব্দীর পর শতাব্দী ধরে ফ্রান্সের সবচেয়ে বড় হিমবাহ হিসেবে পরিচিত এবং বৈজ্ঞানিকভাবে অধ্যয়ন করা প্রথম দিকের বরফ নদীগুলোর একটি। বিশ্বজুড়ে গ্লেসিয়ারগুলো সাধারণত উপগ্রহ ও পরিমাপক যন্ত্রের মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়, কিন্তু মার দে গ্লাসের বিশেষত্ব হল এর পরিবর্তনের ইতিহাস চিত্রকলা, আলোকচিত্র ও সাহিত্য সবখানেই লিপিবদ্ধ হয়েছে। শতাব্দীর পর শতাব্দী ধরে বহু শিল্পী ও লেখক এই বরফ সাগরের বিশালতায় বিস্মিত হয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বিখ্যাত নাম মেরি শেলি। 1816 সালে যখন ফ্র্যাঙ্কেনস্টাইন প্রকাশিত হয়নি, তখন মাত্র 18 বছর বয়সে এই গ্লেসিয়ার দেখতে আসেন শেলি। এই ভ্রমণই পরবর্তীতে উপন্যাসটির এক গুরুত্বপূর্ণ দৃশ্যের অনুপ্রেরণা দেয়, যেখানে ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন প্রথমবার তার সৃষ্ট দানবের মুখোমুখি হয়। মেরি তাঁর ডায়েরিতে লেখেন, এটাই পৃথিবীর সবচেয়ে নির্জন স্থান। চারদিকে বরফে মোড়া পর্বত, গাছপালার লেশ মাত্র নেই, কেবল দূরে কিছু সবুজাভ দাগ। বরফের ভেতর অনিয়মিত ফাটল তৈরি হয়েছে, যেগুলোর পাশের বরফে নীলাভ আভা আর উপরের অংশ ধূসর সাদা। মেরি শেলি তার ফ্র্যাঙ্কেনস্টাইনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে চরিত্রগুলোকে এই বরফ সাগরের বুকে দাঁড় করান। 1818 সালের সংস্করণের 10ম অধ্যায়ে উপন্যাসের নায়ক ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন শান্তির খোঁজে শ্যামনি উপত্যকায় আসেন। গভীর অপরাধবোধে ভারাক্রান্ত সে তখন। ভাইয়ের খুন এবং এক নিরপরাধ মেয়ের মৃত্যুদণ্ডের দায়ে অপরাধবোধে জর্জরিত হয়ে ভিক্টর মার দে গ্লাসে উঠে আসা করে প্রকৃতির গম্ভীর ও মহিমান্বিত সৌন্দর্য তার মন শান্ত করবে। বরফের সাগরের সামনে দাঁড়িয়ে সে লেখে, এটি যেন এক উত্তাল সমুদ্র, যার ঢেউগুলো জমে আছে, গভীর ফাটলগুলো মৃত্যুর মতো নীরব। ঠিক তখনই বরফের ওপারে সে দেখে তাঁরই সৃষ্ট দানবটি তার দিকে এগিয়ে আসছে। 2023 সালের গ্রীষ্মে বিবিসিতে প্রকাশিত এক নিবন্ধের লেখক যখন গ্লেসিয়ারটি দেখতে যান, তখন দৃশ্যটি সম্পূর্ণ ভিন্ন। কোথাও বরফের সাগর নেই। বিজ্ঞানীরা ভবিষ্যৎবাণী করছেন, তাপমাত্রা বৃদ্ধির ফলে 2050 সালের মধ্যে হিমবাহটি আরও 2 কিলোমিটার সংকুচিত হতে পারে, প্রায় একই দূরত্ব যা শেলির সফর থেকে 21 শতকের শুরু পর্যন্ত হারিয়েছে। বিজ্ঞানীরা আগামী শতকের জন্য হিমবাহটির অবস্থানের মডেল তৈরি করেছেন। জলবায়ু পরিবর্তনের কারণে ইউরোপে গ্রীষ্ম ক্রমেই উষ্ণ হচ্ছে, গলে যাচ্ছে হিমবাহগুলো। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে 2099 সালের মধ্যে এটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। চাক্ষুষ এই পরিবর্তন বলে দেয় সাহিত্যের দানবের চেয়েও কত ভয়াবহ হয় মানুষের সৃষ্টি সত্যিকারের ভয়ঙ্কর।